মিস আমার একটু ঠান্ডা লাগছে, যার কারণে ভয়েসটা একটু অন্যরকম শোনা যাইতে পারে। তোমরা একটু মানায় নিও। তো চলো শুরু করা যাক। দিন গনিয়ে মাস বের হয়েছে, সময় তার মতোই ছুটে চলছে। ব্যস্ত সময় পার করছে সবাই। সবার ব্যস্ততা নিজেকে নিয়ে হলেও কিছু কিছু মানুষের ব্যস্ততা হয় অন্যকে নিয়ে। আজ বিকাল মির্জাবাড়ির প্রাঙ্গণে আলোচনা সভা বসেছে। আলোচনার বিষয়বস্তু হলো গ্রামে উন্নত চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন। ফুলতলি গ্রামে চিকিৎসা ব্যবস্থা উন্নত নয়, তাই গ্রামের মানুষেরা ছোটাছুটি করে শহরমুখী হওয়া লাগে। যদিও গ্রামে যোগ্য ডাক্তার আছে, কিন্তু আধুনিক যন্ত্রপাতি ছাড়া সঠিকভাবে চিকিৎসা সেবা প্রদান সম্ভব হচ্ছে না তাদের পক্ষে। তাই নতুনভাবে হসপিটালে সংস্কার করা খুব জরুরি। স্বল্প আয়ের মানুষের জন্য বিশেষভাবে এই ব্যবস্থা গ্রহণ করা দরকার, কারণ তারা অধিক টাকা ব্যয় করে শহরে চিকিৎসা করতে যেতে পারে না, ফলে অসুখ বাঁধিয়ে রাখে। তের বড় চাচা নামজুনের বাল্যকালের বন্ধু সিউজুন বর্তমানে ফুলতলি গ্রামের হাসপাতালের পরিচালক বলা যায়। তিনি চান হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে। এতে জায়গা লাগবে আরও অধিক, তাই তো তিনি এসেছেন বাল্যকালের বন্ধু নামজুনের কাছে। হসপিটালের পাশে অনেকখানি জমি আছে, যার বর্তমান মালিক জ্যাকসন মির্জা। তিনি চান জমিটা কিনতে, যাতে হসপিটালের কাজ জলদি শুরু করতে পারেন। বন্ধুর প্রস্তাব ভালো লাগলেও জমির বিষয়টা নিয়ে বেশ চিন্তিত নামজুন। জ্যাকসন জমি দিবে কি দিবে না এই নিয়ে চিন্তা তার। জ্যাকসন এখন লাগামহীন ঘোড়ার মতো, যার লাগাম টানা তার সাধ্য না। বড় ভাইকে যার অপমান করতে এখন বিবেকে বাঁধে না, সেই তার কথা শুনে জমি বিক্রি করবে, এটা সম্ভব না। আর এখানেই তার চিন্তা। সিউজুন নামজুনের চিন্তিত মুখ দেখে কিছুটা আঁচ করতে পেরে বললেন, নামজুন, আমি তোদের ব্যাপারে অল্প স্বল্প যা জানি, তাতে তোর চিন্তার বিষয়টা আমি বুঝতে পারছি। নামজুন হতাশার নিঃশ্বাস ফেলে বলল, আর মনে হয় না ও আমার কথা শুনবে। আমার সাধ্য থাকলে তোকে না কখনো বলতাম না। ওই জায়গার মালিক আব্বা ছিল, তারপর আব্বা ওই জমি মৃত্যুর আগে জ্যাকসনকে লিখে দেয়। সিউজন জানতেন এমন কিছুই শুনতে হবে তাকে, তাই একটু গলা পরিষ্কার করে বলল, না শুনলে অন্য ব্যবস্থা আছে, কিন্তু সেই ব্যবস্থা যদি এই গ্রামে পা দেয়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হবে। নামজুন কপাল কুঁচকে বলল, মানে? তুই হয়তো জানিস না, জ্যাকসন এখন গ্রামের চেয়ারম্যান। তাছাড়া বেশ নেতাদের সাথে বৈঠক তার, সহজে কিন্তু ছাড়বে না। সিউজন হাসলেন, আর তার হাসির দিকে তাকিয়ে আছে নামজুন। তিনি হাসির অর্থ বুঝতে ব্যর্থ হয়ে বলল, সিরিয়াস সময় তোর হাসি পাচ্ছে? সিউজন বন্ধুর চিন্তিত মুখ থেকে কিছু বলবে তার আগে ভেসে এলো মেইলির চিকন কণ্ঠস্বর, হসপিটালের পাশের জমির মালিক আপন না চাচু। সিউজন দৃষ্টি ঘুরিয়ে তাকালো তেয়ের দিকে। কালো একটা থ্রি পিস পরিহিত, মাথায় কাপড় দেওয়া তেয়ের মায়াবী মুখখানা দেখে তিনি মিষ্টি হাসলেন। তেকে চেনেন তিনি, হসপিটালের পাশে কলেজেই পড়ে মেয়েটি, সম্ভবত ইন্টারে পড়ে। এই তো কয়েকদিন আগে একটা বাচ্চা ছেলেকে হসপিটালে ভর্তি করিয়ে নিজের রক্ত দিয়ে তার জীবন বাঁচিয়েছে। শুধু কি বাচ্চার জীবন বাঁচিয়েছে? বাঁচিয়েছে পুরো একটা পরিবারের জীবন। যে বাচ্চা ছেলেটা আর কেউ না, মাহিরার ছেলে মাহির। নামজুন তের কথায় অবাক হয়ে বললেন, কি বলছিস তুই তে? তে হকচকিয়ে মাথা নিচু করে বলল, ওই জমি সম্ভবত আমার নামে দেওয়া। নামজুন অবাক হয়ে বলল, তোর নামে? তুই কিভাবে জানিস? তে ছোট একটা নিঃশ্বাস ফেলে বলল, আবার ছোট আমার কথা শুনেছিলাম আমি অনেক আগে। ওনারা হসপিটালের পাশের জমি সম্পর্কে কিছু বলছিলেন। আব্বা বলছিল ওই জমির লিগ্যাল মালিক নাকি আমি। নামজুন কিছু বলার আগেই ব্রাইড বড়দের কথা ততক্ষণ শুনে তের কথার বিপরীতে বলে, ঠিক এই কারণেই দেখে আমরা যতবার নিয়ে আসতে চেয়েছি, ওরা দেখে আসতে দেয়নি। জমির জন্য? ছি, মেজু চাচু এত নিচে নামতে পারে? তবে এক্ষুনি জানা যাবে এই জমির মালিককে। নামজুন ব্রাইডের কথায় অবাক হয়ে বলল, মানে? ব্রাইড পকেট থেকে ফোন ঘাটাঘাটি করে চাচুর দিকে তাকিয়ে বলল, চাচু, ওই মাটির দাগ নাম্বার মনে আছে কত? নামজুন মনে করার চেষ্টা করে বললেন, সম্ভবত 101। কয়েক মিনিটের মধ্যে ব্রাইড ফোনের স্ক্রিনে তাকিয়ে চোখ মুখ কুচকে বলল, এই জমির মালিক রেজওয়ান মির্জা, মানে দাদু। তুই কি শিওর তোর বাপ এমন কিছুই বলেছিল? তে হকচকিয়ে বলল, আমি এমনটাই শুনেছি, সত্যি বলছি। সিউজন তের হকচকিয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, এই যে মিষ্টি মেয়ে। তেমন মিষ্টি মেয়ের সম্বোধনের ডাকে তাকালো সিউজনের দিকে। সিউজন তের তাকানো দেখে বলে, তুমি ঠিকটাই শুনেছ মিষ্টি মেয়ে। এবার সবাই অবাক হয়ে বলল, মানে? সিউজন আবারও গলা পরিষ্কার করে বলল, তোমার বয়স কত? তে মৃদু গলায় বলল, 17 চলছে। সিউজন মিষ্টি হেসে বলল,
18 এখনো হয়নি, তোমার ভোটার কার্ডও হয়নি। 18 বছর বয়স হলে ওই জমি তোমার নামে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তেসহ সবাই অবাক হয়ে তাকালো সিউজনের দিকে। নামজন অবাক গলায় বলল, তুই জানলে কিভাবে? সিউজন হাসলো, তুই হয়তো বলে গেছিস, আমার বংশের ডক্টর সবাই হলেও ছোট ছেলেটা হয়েছে একটা উকিল। এইসব কাজ তার কাছে কিছু না। আগেই আমার ওই জমির খুঁটিনাটি বিষয় সম্পর্কে ধারণা আছে। যদি 18 অপেক্ষা করি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তাছাড়া এখন ওর লিগ্যাল গার্ডিয়ানই ওই জমি দেখভাল করে, যা জ্যাকসন মির্জা। তাই ঘুরে ফিরে মালিক জ্যাকসন মির্জাই হচ্ছে। নামজন হতাশ হয়ে বলল, তাহলে এখন? সিউজন নামজনের দিকে তাকালো। নামজন বরাবরই সাদাসিধে একজন মানুষ। কলেজে কত কত মেয়ে তাকে প্রেম নিবেদন করতো, আর সে মেয়েদের দেখলে এড়িয়ে চলত। সুদর্শন আর মেধাবী ছাত্র হিসাবে ছিল তার চর্চা। সেসব ভেবে সিউজন মুচকি হাসলো। তোর তাড়াতাড়ি ঘাবড়ানো স্বভাবটা আর গেল না, তাই না নামজন? নামজন সিউজনের কথায় হকচকিয়ে গলা কাকারি দিলেন। আমতামটা করে বললেন, এখন কি করবি? সিউজন একটু ভেবে বলল, তে মা, তোমার কি জমিটা বিক্রি করতে সমস্যা আছে কোনো? তে একটু চুপ থেকে বলল, আমার সাধ্য থাকলে জমিটা হসপিটালে তৈরি করার জন্য দিয়ে দিতাম আঙ্কেল, কিন্তু আব্বু। সিউজন বলল, মানে তোমার মত চাইলে তুমি মত দেবে? তে সিউজনের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ অবশ্যই দেব। সিউজন হাসলেন। লোকটা কথায় কথায় মুচকি আসে। লোকটা হাসি মুখে বলল, তুমি কি আমাকে চিনতে পেরেছ? তে সিউজনের দিকে চেয়ে বলল, না। সিউজন মনে করিয়ে দেওয়ার মতো করে বলল, ওই যে তুমি মাহির নামক একজন ছেলেকে বাঁচিয়েছিলে। তে মনে পড়ল 15-20 দিন আগের ঘটনা। সেদিন কলেজের লাস্ট ক্লাস হলো না, তাই কলেজ থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়াতেই 5-7 বছরের একটা বাচ্চা দৌড়ে এলো তার কাছে টাকা চাইতে। তে তখন ব্যাগ থেকে টাকা খুঁজছিল। হঠাৎ কিছুর শব্দের সামনে তাকাতেই দেখে 4-5 বছরের একটা বাচ্চা নিতর দেহ পড়ে আছে রাস্তায়। তে অবাক হতভম্ব হয়ে ছুটলো সেদিকে। বাচ্চার মাথা থেকে তখন রক্ত চুইয়ে পড়ছে। তে মাথায় পেঁচানো হিজাব খুলে ঝটপট চেপে ধরলো মাথা। কারো অপেক্ষা না করে একটা রিকশায় ছেলেটাকে নিয়ে উঠে বসলো। এই তো বড় রাস্তা পেরোতেই হসপিটাল। তে লম্বা চুলগুলো তখন খোপা খুলে পিঠটা ছড়িয়ে গেছে, আর সামনে চুলে তখন 18 রক্ত লেগে আছে। তে বাচ্চাটাকে হসপিটালে নিয়ে ভর্তি করিয়ে দেয়। একটু পর একটা নার্স এসে বলে রক্ত লাগবে, ও পজিটিভ। তে তাৎক্ষণিক বলে, আমার দিকে নিন। একটা রোগীর অপারেশন শেষ করে বের হতেই নজরে আসে দূরে বসা একটি মেয়ের উপর। দুর্বল শরীর ঠেসে বসে আছে। সিউজন মেয়েটার দিকে এগিয়ে যেতেই ছুটে আসে তার প্রিয় হাসিব। উত্তেজিত কণ্ঠে বলে, স্যার, খুব খারাপ খবর। সিউজন ভ্রু কুঁচকে বলল, কি খবর? স্যার, মাহিরা ম্যাম ফোন করে কান্না করছিল, মাহিরকে নাকি পাওয়া যাচ্ছে না। হোয়াট? জি স্যার, মাহিরা ম্যামের সাথেই ছিল, কিন্তু গত 45 মিনিট যাবৎ খুঁজে পাচ্ছে না। সবাই খোঁজ করছে। বড় ম্যাম খবর শুনে জ্ঞান হারিয়ে ফেলেছেন। সিউজন খবরটা শুনে তার দুনিয়াও ঘুরে গেল। তিনি হতভম্ব পায়ের সামনে এগোতেই সামনে বসা মেয়েটি বসা থেকে লুটিয়ে পড়ল তার সামনে। সিউজন চিন্তিত মুখে মেয়েটাকে দেখলো। মায়াবী মুখখানা দেখে পালস চেক করতে একজন নার্স ছুটে এসে বলল, আমি বলছিলাম উনি দুর্বল, তবুও রক্ত দিয়েছে। সিউজন রাগী গলায় বলল, কি কারণে রক্ত নিয়েছেন আপনারা? জানেন না অসুস্থ অবস্থায় রক্ত নেওয়া যায় না? নার্সটি কাচুমাচু করে বলল, স্যার, আমরা মানাই করেছিলাম, কিন্তু বাচ্চাটার অনেক রক্ত ঝরেছে, তাই ইমার্জেন্সি রক্ত প্রয়োজন ছিল। আর ব্লাড ব্যাংকেও ও পজিটিভ রক্ত ছিল না। সিউজন ছোট একটা নিঃশ্বাস ফেলে বলল, ওনাকে রুমে নিয়ে চলুন আর স্যালাইন দিন। জি স্যার। আসলে স্যার, বাচ্চাটাকে মেয়েটা অ্যাক্সিডেন্ট অবস্থায় পেয়েছে। ও জানে না বাচ্চাটা কে। সিউজন অবাক হলেন না। প্রতিদিন প্রায় এমন কেস আসে হসপিটালে। হাসিবকে উদ্দেশ্য করে বললেন, তুমি গিয়ে মাহিরের খোঁজ করো হাসিব। আমি এই সিচুয়েশনে কিভাবে যাই, এটাও আমার দায়িত্ব। হাসিব অবাক হলো না। অনেক বছর ধরেই কাজ করছে সিউজনের সাথে। লোকটা খুব দায়িত্বশীল, প্রতিটি কাজ করে দায়িত্বর সাথে। এই যে নাতি হারানোর ভয়ে তিনি ভেতরে অস্থির হলেও দায়িত্ব পালনে পিছুপা হচ্ছেন না। হাসিব হসপিটাল থেকে বের হওয়ার উদ্দেশ্যে যেতেই হন্তদন্ত হয়ে ছুটে এলো মাহিরা, সাথে আছে ছোট ভাই ইউনো। ততক্ষণে সিউজন পরিস্থিতি দেখার জন্য কেবিনে প্রবেশ করতেই থমকে যান। সাদা শার্ট আর সাদা প্যান্ট পরিহিত, মাথায় ব্যান্ডেজ করা নিথর দেহটা দেখে আটকে উঠলেন তিনি। আনমনে বের হলো, মাহির? নার্সটি কাচুমাচু করে বলল, স্যার, কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? বাচ্চাটা যে নিখোঁজ। সিউজন উত্তর না দিয়ে বসলেন মাহিরের শিয়রে। মাথায় হাত বুলিয়ে পালস চেক করলেন। এরপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে মুখ বাড়িয়ে চুমু দিলেন নাতির কপালে।
নার্স মেয়েটি অবাক হয়ে তাকিয়ে আছে সিউজনের দিকে। অচেনা একটা বাচ্চাকে এভাবে কেউ আদর করে তার জানা ছিল না, তবুও তার কিছু বলার নেই। সে চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখতে লাগলো। সিউজন নাতনিকে পেয়ে দ্রুত কল করলেন মেয়ের নাম্বারে। ঠিক কয়েক মিনিটের মাথায় হন্তদন্ত হয়ে ছুটে এলো ডাক্তার মাহিরা সুলতানা। পিছে পিছে এলো ইউনো। তারা ঘটনাস্থান থেকে ঘটনা জেনে এসেছিল হসপিটালে। মাহিরা ছেলেকে পেয়ে যেন আত্মা ফিরে পেল। ছেলের কপালে চুমু দিয়ে পাশে বসে রইলেন। চোখে তার অঝরে পানি ঝরছে। একমাত্র সন্তান তার। বাবা, মাহিরা এখন কেমন আছে? ছেলের কথায় সিউজন তাকালো ইউনোর দিকে। এখন ভালো আছে, চিন্তা করার কোনো কারণ নেই। রক্ত পড়েছে অনেক, তবে ভাগ্যিস মেয়েটা ছিল। ইউনো ভ্রু কুঁচকে বলল, কোন মেয়ে? কোথা থেকে এলো? আর মাহিরকে কিভাবে পেল? সিউজন ছেলের দিকে বিরক্ত নিয়ে তাকালেন। বিরক্তকর কণ্ঠে বললেন, এটা তোমার আদালত নয় ইউনো, এমন জেরা করছো কেন? মেয়েটা মাহিরকে হসপিটালে নিয়ে এসেছে আর নিজের কথা না ভেবে মাহিরকে রক্ত দিয়েছে। মেয়েটা দুর্বল, আমার সামনেই জ্ঞান হারিয়েছে, এখন রেস্ট করছে। ইউনো গম্ভীর মুখে তাকালো মাহিরের দিকে। নিশ্চুপ মাহিরকে দেখে দৃঢ় নিঃশ্বাস ফেললো ইউনো। মাহির অধিক চঞ্চল, তাই তো মায়ের হাত থেকে ছুটে রাস্তায় চলে এসেছে। তবে আল্লাহর কাছে কোটি কোটি ধন্যবাদ, মাহির ঠিক আছে। এর মাঝেই নার্স রুমে ঢুকে সিউজনের উদ্দেশ্যে বলল, স্যার, মেয়েটার জ্ঞান এখনো ফেরেনি। সিউজন নার্সকে বলল, মেয়েটার শরীর ভীষণ দুর্বল, তাই হয়তো জ্ঞান ফিরতে সময় লাগছে। আপনি যান, আমি আসছি। জি স্যার। কোন মেয়ে বাবা? ইউনোর প্রশ্নে সিউজন বললেন, জীবন বাঁচানো মেয়েটা। মাহিরা ছেলের কপালে চুমু দিয়ে বাবার উদ্দেশ্যে বলল, বাবা, আমি মেয়েটার সাথে কথা বলতে চাই। আমার ছেলে জীবন বাঁচালো, তাকে ধন্যবাদ না দিয়ে কিভাবে থাকি? সিউজন মৃদু হাসলেন। এর মাঝে আবারও নাচতে ছুটে এসে বলল, স্যার, মেয়েটির জ্ঞান ফিরেছে। বলে আর চোখে তাকালো ইউনোর দিকে। তার বারবার আসার কারণ তে নয়, বরং ইউনো। সুদর্শন ইউনোকে দেখে হয়তো নার্সের পছন্দ হয়েছে। হবে নাই বা কেন? যথেষ্ট সুন্দর আর সুদর্শন খ্যাতি অর্জন করা ইউনো একজন উকিল হিসাবে গ্রামে তার ব্যাপক সুনাম। ইউনো ব্যাপারটা ধরতে পেরে বেজায় বিরক্ত হলো। এভাবে ট্যাপ ট্যাপ করে তাকানোর কি আছে? অদ্ভুত। ইউনো বিরক্ত সহিত ফোন স্ক্রল করতে করতে বের হলো রুম থেকে। মাহিরা তেয়ের জ্ঞান ফিরেছে শুনেই বের হয়ে গেছে তেয়ের কাছে। তেয়ে জ্ঞান ফিরতেই হকচকিয়ে তাকালো প্রথম ঘড়ির দিকে। 3:40 তখন ঘড়িতে। তড়িঘড়ি করে উঠতেই মাহিরা হন্তদন্ত পায়ে এগিয়ে এসে বলল, উঠো কেন? তোমার শরীর খুব দুর্বল, সবেই চ্যালেঞ্জ শেষ হয়েছে। তে হকচকিয়ে তাকালো অতি সুন্দরী এক রমণীর দিকে। মাহিরা এগিয়ে এসে হাত রাখলো তেয়ের মাথায়। বিনয় স্বরে বলল, নাম কি তোমার? তে মৃদু স্বরে বলল, কিম তেইয়ং তে। তেইয়ং, তোমাকে ধন্যবাদ দিলেও কম হবে। তুমি আজ আমার ছেলের জীবন বাঁচিয়েছো। তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। তে বুঝতে পারলো যাকে আজ সেই হসপিটালে ভর্তি করিয়েছিল উনি সেই বাচ্চার মা। ধন্যবাদের কি আছে আপু, এটা আমার দায়িত্ব। আচ্ছা, কি খাবে বলো? খিদে পেয়েছে নিশ্চয়ই। না আপু, আসলে অনেক দেরি হয়ে গেছে, আমাকে যেতে হবে। বাসায় সবাই চিন্তা করছে হয়তো। কিন্তু প্লিজ আপু, আমি বাবুটাকে দেখেই চলে যাব। ঠিক আছে, তবে তোমাকে বাসায় কিন্তু আমাদের গাড়ি দিয়ে আসবে। না না আপু, আমি যেতে। কোনো কথা না, তুমি জানো না তুমি আজ কত বড় উপকার করেছো। এইটুকু তো করতে দাও। না করো না প্লিজ। তে আর কিছু বললো না, মাথা নেড়ে সম্মতি দিল। বেডে হেলান দিয়ে চপচপ করে কিটক্যাট খেতে ব্যস্ত একটা বাচ্চার দিকে তাকালো তে। মিষ্টি দেখতে একটা বাচ্চা। যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন রক্তে লাল হয়ে গিয়েছিল মুখখানা। তে একটা ওড়না ব্যাগ থেকে নিয়ে ভালোভাবে শরীরে পেঁচিয়ে মাথায় দিয়ে দিল। হিজাবটা যেহেতু আর ব্যবহার করতে পারবে না, তাই একটা ওড়না কোনো মতে গায়ে দিয়েছে সে। তে মিষ্টি হেসে গিয়ে বসলো মাহিরের পাশে। এখন কেমন আছো তুমি? ব্যথা করছে কি বেশি? একটু ব্যথা করছে মিষ্টি মেয়ে। মিষ্টি মেয়ে? হ্যাঁ, নান বলেছে তুমি মিষ্টি মেয়ে। তে মৃদু হেসে বলল, তাই? আমি মিষ্টি মেয়ে হলে তুমি কিন্তু দুষ্টু ছেলে, আর কখনো এমন করবে না। রাস্তায় আমার হাত ছেড়ে দৌড়াবে না। এইসব তো দুষ্টু ছেলেরা করে, তুমি তো মিষ্টি ছেলে, তাই আর কখনো এমন করবে না, ওকে? ঠিক আছে মিষ্টি। এই জ্যাম্প, দিস ইজ ফর। বলে রুমে ঢুকতে ঢুকতে তেই দিকে তাকালো ইউনো। মাথায় ওড়না দেওয়া স্নিগ্ধ শ্যামল মুখটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। মাহিরা ইউনোকে দেখে বলল, কোথায় ছিলি তুই? আর ওকে এক্ষুনি চকলেট কেন দিয়েছিস? তেইয়ং, ও আমার ভাই ইউনো। ইউনো? ওর নাম তেহিয়ং। ইউনো আওড়ালো, তেহিয়ং। তে স্বাভাবিক দৃষ্টিতে ইউনোর দিকে তাকিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইয়া। ইউনো ফট করেই বলল, আমি তোমার কোন জন্মের ভাই লাগি? তে ঘাবড়ে গিয়ে হকচকিয়ে তাকালো। স্বাভাবিক একটা কথার এমন উত্তর আশা করেনি তে।
মাহিরা নিজেও ভাইয়ের রোখা ব্যবহারে বিরক্ত হলো। ইয়োনো ইয়োনো চরম বিরক্তি নিয়ে শুধালো, ইয়োনো কি আপু? যা সত্যি তাই তো বললাম। মাহিরা ভাইয়ের ব্যবহারে অবাক হলেও পরিস্থিতি সামলাতে বলল, তে বাসায় যাবে, ড্রাইভারকে ওকে ওর বাসায় দিয়ে আসতে বল। পারবো না, ড্রাইভার নাই। নাই মানে? মানে আমি পাঠিয়েছি কাজে। মাহিরা অবাক হয়ে বলল, তুই? তোর কি কাজ? তুই আবার কবে থেকে ড্রাইভারকে দিয়ে কাজ করাচ্ছিস? ইউনুর সোজাসাপটা জবাব, আজকে থেকে। মাহিরা ইউনুর টেটা কথায় বিরক্ত হয়ে বলল, আমি দেখে বাসা দিয়ে আসছি, তুই মাহিরের পাশে বস, আমার কাজ আছে আপি। মাহিরা কিছু বলার আগেই তে বলল, আপু থাক না, আমি যেতে পারবো। এই পিছি মেয়ে, তোমাকে একা ছেড়ে পরে আমরা কেস খাই নাকি? ইউনুর কথায় তে আবারও হতভম্ব হয়ে তাকালো। ইউনু সেদিকে তোয়াক্কা না করে বলল, আমি দিয়ে আসছি, শুধু তুমি আমার জানকে বাঁচিয়েছো তাই। তে এবার ফুস করে উঠল, আপনার কাছে কোনো সাহায্য চাইনি, আমি যেতে পারবো, আমি অযথা আপনার সময় নষ্ট করবেন না। ইউনু এর রাগে ফুলে ওঠা মুখখানা দেখে বলল, সাহায্য চাইতে নেই মেয়ে, কিন্তু সাহায্য করতে হয়। চলো চলো, আমার আবার কাজ আছে। তে রেগে কিছু বলার আগেই মাহিরা বলল, তে তুমি ইউনুর সাথেই যাও। প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো। তে ইউনুর মুখের ওপর না বলতে পারলো না, মাথা নেড়ে সম্মতি দিল, কিন্তু মনে মনে চরম বিরক্ত হলো সে। অদ্ভুত মানুষ। তে মাহিরকে আদর করে বেরিয়ে এলো রুম থেকে। করিডোর ধরে এগিয়ে যেতেই দাঁড়িয়ে গেল একটা শব্দ শুনে। বউ, এই বউ, শুনেন।